প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বাংলা বানানের তৃতীয় ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিন আক্তার মুনমুন, প্রভাষক, বাংলা, ফেনী সরকারি কলেজ। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়মের উপর আজকে তোমাদের তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে তোমাদেরকে তৎসম এবং অতৎসম বানানের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি এবং হ্রস্ব ইকারের নিয়মটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনার শুরুতেই যে নিয়মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা বানানে দীর্ঘ ইকার ব্যবহারের নিয়ম। তোমরা প্রথম নিয়মটি খেয়াল করো, স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়। এখানে কি বলা হচ্ছে, একটা থাকবে হচ্ছে স্ত্রীবাচক শব্দ থাকবে এবং সেটা হচ্ছে তৎসম শব্দ। হ্যাঁ, আমরা জানি যে তৎসম শব্দের বেলায় আমরা হ্রস্ব ইকারও ব্যবহার করতে পারি, দীর্ঘ ইকারও ব্যবহার করতে পারি, কিন্তু যখন সেটা স্ত্রীবাচক শব্দ হয় অনেক ক্ষেত্রে ওখানে হচ্ছে আমরা দীর্ঘ ইকারটা ব্যবহার করব। তোমরা উদাহরণগুলো দেখো, যেমন হচ্ছে পাত্রী, এরপর হচ্ছে নারী, দাসী, ছাত্রী, দেবী, আরও অনেক উদাহরণ আছে। সবগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি যে শব্দের শেষে শেষ বর্ণটার সাথে আমরা দীর্ঘ ইকারটা দেখতে পাচ্ছি। 2 নম্বর নিয়মটা খেয়াল করো, জাতি বা ভাষাবাচক ইয় প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘ ইকার হয়। আবারও এখানে কি আসছে, আমরা প্রত্যয়ের প্রসঙ্গটা পাচ্ছি। এরকম একটা নিয়ম তোমরা এর আগে ক্লাসে যখন হ্রস্ব ইকার বানানের নিয়মটা পড়েছ ওখানে এই নিয়মটা দেখতে পেয়েছ। জাতি বা ভাষাবাচক শব্দে হচ্ছে হ্রস্ব ইকার হবে, যেটা তোমরা এই যে বাঙালি, নেপালি এ ধরনের কি উদাহরণগুলো দিয়েছিলাম। তো এখানেও কিন্তু জাতি বা ভাষাবাচক শব্দের কথা বলা আছে, কিন্তু এখানে তার সাথে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে প্রত্যয় যুক্ত হবে এবং প্রত্যয়টা হচ্ছে ইয় প্রত্যয়। আর প্রত্যয় কি সেটা তোমাদেরকে বলেছি এর আগের ক্লাসে অনেকবার, এবং তোমরা যখন তোমাদের সিলেবাসে আছে পাঠ্য প্রকৃতি ও প্রত্যয় তখন তোমরা আরও বিস্তারিতভাবে এই সম্পর্কে জানতে পারবে। তাহলে বলা হচ্ছে যদি ইয় শব্দ হয় জাতি বা ভাষার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা সেখানে আর হ্রস্ব ইকার ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করব, ওখানে সরাসরি দীর্ঘ ইকার ব্যবহার করব। যেমন হচ্ছে ভারতীয়, এশীয়, সবগুলোর শেষে আমরা কিন্তু ইয় প্রত্যয়টা পাচ্ছি, যার কারণে এখানে আমরা হ্রস্ব ইকার লিখছি না। ঠিক একই রূপ হচ্ছে ইতালীয়, অস্ট্রেলীয়। তোমরা তৃতীয় নিয়মটা খেয়াল করো, মূল সংস্কৃত শব্দের বানানে দীর্ঘ ইকার থাকলে তৎসম শব্দের বানানে দীর্ঘ ইকার হয়। বলা হচ্ছে যে এটা আমরা আগেও বলেছি, জানি যে সংস্কৃত শব্দের ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে, দীর্ঘ ইকারই থেকে যাচ্ছে, যেটা হ্রস্ব ইকার এখানে ব্যবহার করা হচ্ছে না। এরকম কিছু শব্দ যেখানে হচ্ছে আমরা দীর্ঘ ইকারটাই লিখব, যেমন হচ্ছে নদীর ক্ষেত্রে হচ্ছে আমরা কখনো হ্রস্ব ইকার ব্যবহার করব না, এটা সবসময় দীর্ঘ ইকার হবে। তৎসম শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার যেখানে দুটো লেখা যায় শুধু ওই ক্ষেত্রে আমরা হ্রস্ব ইকারটা লিখব। আর যেহেতু এটা মূল সংস্কৃত থেকে মানে তৎসম থেকে এভাবে আসছে এবং এটাকে আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখি না, সবসময় কি এটা দীর্ঘ ইকারই ব্যবহার করা হয়। ঠিক একই রূপ হচ্ছে অগ্রণী, প্রার্থী, দীর্ঘ, সবগুলো ক্ষেত্রে কি একই নিয়ম। তারপরে নিয়মটা দেখো, সংখ্যাবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়। যেমন হচ্ছে চতুর্থী, সপ্তমী, ক্রমবাচক শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই, অষ্টমী, নবমী, দশমী, এগুলো আমরা যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু দীর্ঘ ইকার ব্যবহার করি। এটা আমরা সবাই জানি, এখানে আমরা কেউই হ্রস্ব ইকার কিন্তু লিখি না। তারপর হচ্ছে ইয়সী, ত্রি, বতী, বিনি, মতি, মই প্রভৃতি স্ত্রীবাচক প্রত্যয়ের শেষে দীর্ঘ ইকার থাকায় শব্দের শেষে আমরা কি লিখি, এগুলো দীর্ঘ ইকারই লেখা হয়।
মানে বলা হচ্ছে এই প্রত্যয়গুলো আছে এবং এখানে দেখো যে প্রত্যেকটা প্রত্যয়ের শেষে কিন্তু দীর্ঘ ইকার। তো ঠিক দীর্ঘ ইকার দিয়ে যে শব্দগুলো মানে এই প্রত্যয়ের সাহায্যে যে শব্দগুলো গঠিত হচ্ছে ওখানে কিন্তু দীর্ঘ ইকারটা আর পরিবর্তন হচ্ছে না। সেটা হচ্ছে দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হচ্ছে না, আমরা দীর্ঘ ইকারই লিখব। এবং উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো সবগুলো হচ্ছে সংস্কৃত শব্দের ক্ষেত্রে। যেমন হচ্ছে মহীয়সী, ধাত্রী, মায়াবিনী। মায়াবিনী ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে প্রথমে যে মায়াবিনী, বিনীতে হচ্ছে হ্রস্ব ইকার, নিতে হচ্ছে বিতে হচ্ছে হ্রস্ব ইকার এবং নিতে হচ্ছে দীর্ঘ ইকার। একই রূপ হচ্ছে বসুমতী এবং গুণময়ী ইত্যাদি। এরপরে নিয়মটা খেয়াল করো, ইয় প্রত্যয়যোগে ঘটিত শব্দের মধ্যাংশে দীর্ঘ ইকার হয়। ইয় প্রত্যয় আমরা এর আগে পেয়েছি যে জাতি বা ভাষার ক্ষেত্রে হলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে ওখানে দীর্ঘ ইকার হবে, বা যদি জাতি বা ভাষা ছাড়াও কোনো কোনো শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইয় যদি ইয় সাহায্যে যদি শব্দটা গঠিত হয় সেক্ষেত্রে হচ্ছে মাঝখানে মধ্যাংশে মানে মাঝখানে যদি দীর্ঘ ইকার থাকে সেটা কিন্তু হ্রস্ব ইকারে রূপান্তর হবে না, সেটা দীর্ঘ ইকার হবে এবং অবশ্যই শব্দটি তৎসম শব্দ। যেমন এশীয় আমরা জাতি বা জাতি ক্ষেত্রে তখন বলেছি। এরপরে দেখো স্মরণীয়, নিয়তে আমরা যেটা ইয়, এখানে হচ্ছে ইয় যেহেতু প্রত্যয়টা সরাসরি এসেছে এটা কোনো পরিবর্তন হবে না, এটা বসে যাবে, হ্রস্ব ইকারা হবে না। ঠিক একরূপ হচ্ছে বর্ণনীয় এবং কেন্দ্রীয়। কেন্দ্রীয় ক্ষেত্রে অনেকে এটা ভুল করে ফেলি মাঝে মাঝে, যে আমরা এটা বা অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগি যেটা কি হ্রস্ব ইকার হবে নাকি দীর্ঘ ইকার হবে। তোমাদেরকে এই যে এখানে বাংলা বানানে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকারের যে নিয়মগুলো আছে আমি কিন্তু অনেকগুলো নিয়ম তোমাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা যখন আসবে তখন কিন্তু এতগুলো নিয়ম আসবে না, তোমাদেরকে যে কোনো পাঁচটি নিয়ম বলতে পারে যে বাংলা বানানের হ্রস্ব ইকারের 5টি নিয়ম, সেই উদাহরণ সহ লেখো। কিন্তু তোমাদের জানার জন্য বোঝার জন্য তোমাদেরকে সব নিয়মগুলোই দেখতে হবে বা তোমরা পড়বে। এরপরে বাংলা বানানের দীর্ঘ ইকার ব্যবহারে আরও কিছু নিয়ম আমরা দেখি, সেটা হচ্ছে ব্যক্তি কিংবা পুরুষবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়। কোনো ব্যক্তির কথা বলা হলে কিংবা যদি কোনো পুরুষবাচক আবারও তৎসম শব্দে তোমরা যেখানে দীর্ঘ ইকার দেখবে বুঝবে যে এটা তৎসম শব্দ। তো একইরূপ এখানে বলা হচ্ছে ব্যক্তি, কোনো ব্যক্তিকে যদি বোঝায় কিংবা যদি কোনো পুরুষবাচক কোনো পুরুষকে যদি বোঝায় তবে শব্দটি হবে তৎসম শব্দ, সেক্ষেত্রে দীর্ঘ ইকারই বসবে। যেমন হচ্ছে অপরাধী, জয়ী, মায়াবী। মায়াবী তোমরা অনেকে ভুল করতে পারো, এটা কিন্তু পুরুষবাচক শব্দ, এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে মায়াবিনী। তারপর হচ্ছে সাহসী, ধনী, এরপর হচ্ছে রক্ষী। তো এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার দেখতে পাবো। এবং সর্বশেষ নিয়মটা খেয়াল করো দীর্ঘ ইকারের, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ বাংলায় ইকারান্ত শব্দ হয়। এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এই ইন প্রত্যয়টা যেটা হচ্ছে সংস্কৃতে ছিল হচ্ছে নিন থেকে সেটা রূপান্তরিত হয়ে হচ্ছে ইন, এবং ইনটা বাংলায় এসে আরও রূপান্তরিত হয়ে আমরা এটাকে দীর্ঘ ই আকারে আমরা দেখতে পাবো। আমরা কিন্তু আর ইনটা লিখবো না, তোমরা উদাহরণটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে বিলাসী, আমরা বিলাসী যদি আমরা প্রত্যয় করি সেক্ষেত্রে আমরা দেখব যে বিলাস যোগ দীর্ঘ ই, তাহলে হচ্ছে বিলাসী। একই রকম হচ্ছে সহকারী, সহযোগী। তারপর দেখো অধিকার যোগ ই, অধিকারী। ঠিক হচ্ছে বিদ্রোহ যোগ ই, এক্ষেত্রে দীর্ঘ ই কারান্ত হচ্ছে, যার কারণে আমরা কি এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকারই পাবো, কারণ এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে আসছে, তবে সেটা নিন থেকে রূপান্তরিত হয়ে ইন হয়েছে, ইন থেকে আবার দীর্ঘ ইকার হয়েছে। এবার আমরা দেখব হচ্ছে ওকার এর নিয়ম। হ্যাঁ, আমরা অনেকগুলো, কারণ বাংলা বানানের ক্ষেত্রে অনেক নিয়ম আছে, তো হচ্ছে আমরা যেগুলো হচ্ছে আমাদের না জানলে নয় বা আমাদের বোঝার জন্য শেখার জন্য জানতে হবে, ওখান থেকে কিছু নিয়ম আমি তোমাদেরকে আলোচনা করছি।
ভবিষ্যৎ অনুজ্ঞায় শব্দের শেষে ওকার লেখা যেতে পারে। তোমরা এই যে অনুজ্ঞাটা, ভবিষ্যৎ অনুজ্ঞাটা তোমরা যখন কাল পড়েছ, ক্রিয়ার কাল, তখন তোমরা এগুলো দেখতে পেয়েছো যে অনুজ্ঞা হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ এই ধরনের যখন বোঝায় তখন হচ্ছে কি তখন অনুজ্ঞাটা বসে। তো বলছে যে ভবিষ্যৎ অনুজ্ঞায়, যেটা হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ক্ষেত্রে শব্দের শেষে আমরা ওকার ওকার লিখতে পারি বা লেখা যেতে পারে। যেমন হচ্ছে আসিও। আসিও, সেটা হচ্ছে আসিওকে আমরা ভবিষ্যতের ক্ষেত্রে বলছি এবং সেটা হচ্ছে এক ধরনের কি অনুজ্ঞা। বসিও, করিও, এক্ষেত্রে আমরা চাইলে ওকারটা ব্যবহার করতে পারি। তারপরে নিয়মটা খেয়াল করো, আধুনিক নিয়ম অনুযায়ী ক্রিয়াপদের শেষে শব্দে ওকার ব্যবহৃত হয় না। এটা হচ্ছে সাধারণত আমরা আধুনিক নিয়মের ক্ষেত্রে ক্রিয়াপদে আমরা ওকারটা ব্যবহার করব না, কিন্তু যদি অর্থ বিভ্রাটের সম্ভাবনা থাকে তবে ওকার ব্যবহার করা যেতে পারে। কিন্তু যখন যদি কোনো শব্দের ক্ষেত্রে যদি আমরা ওকারটা ব্যবহার না করি, সেক্ষেত্রে যদি ভিন্ন অর্থ হয়ে যায়, সেক্ষেত্রে কি ব্যবহার করা যাবে, কিন্তু সাধারণত আমরা ওকারটা লিখব না। ঠিক আগে নিয়মটা তো এমন ছিল, ভবিষ্যৎ অনুজ্ঞায় সব কথা বলে না, শুধু বলছে যে সব কিছুতে বলে না, শুধু বলছে ভবিষ্যৎ অনুজ্ঞায় আমরা ওকারটা লিখতে পারি। ঠিক এখানে তোমরা উদাহরণগুলো খেয়াল করো, যেমন হচ্ছে বলকে যখন আমরা ক্রিয়াপদ লিখবো সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখবো হচ্ছে বলো। কারণ যদি বল বলি, সেক্ষেত্রে বল এবং বলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বলো তখন আমরা ক্রিয়াপদ কাউকে কোনো কিছু বলার জন্য বলবো, আর যখন বল, তখন কিন্তু বল আমরা জানি যে শক্তি, সেটাকে কিন্তু আমরা বল বলি। আবার হচ্ছে আমরা খেলার জন্য যে বলটা, যেমন ফুটবল, সেক্ষেত্রে কিন্তু বল বলি। তাহলে এখানে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, এই কারণে বলও লিখতে আমরা অবশ্যই ওকারটা ব্যবহার করব। ঠিক একই রূপ হচ্ছে কর, এটাকে যদি আমরা ক্রিয়া হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে করো, দুইটাই ক্রিয়া, কিন্তু হচ্ছে দুইটা কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আলাদা। যেমন আমরা যদি কর বলি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কাউকে তুচ্ছার্থে অর্থে আমরা কর বলি যে তুই এটা কর, কিন্তু যখন করো বলি সেক্ষেত্রে কিন্তু এটা আমরা তুমি অর্থে ব্যবহার করি। তো দেখা যাচ্ছে যে বাক্যের অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এরূপ ক্ষেত্রে বলা হচ্ছে আমরা ক্রিয়াপদের ক্ষেত্রে ওকারটা ব্যবহার করব। তারপরে নিয়ম হচ্ছে অকার কিংবা আকারের পরে রস্য ওকার থাকলে উভয় মিলে ওকার হয়। এটা হচ্ছে সন্ধি নিয়ম, যে স্বরে ওকার কিংবা স্বরে আকারের পরে রস্য ওকার থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে ভাব যোগ উদয়, এটা দুটো মিলে কি হচ্ছে, ভাবোদয়। ভাবের হচ্ছে ভাব, বয়ের সাথে আমরা একটা উচ্চারণ পাচ্ছি, এবং উদয় তো রস্য উকার সরাসরি পাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে ভাবো, ওকার হয়ে যাচ্ছে, ও এবং রস্য মিলে ওকার হয়ে যাচ্ছে। ঠিক একই রূপ হচ্ছে সূর্য, স্বরেও পাচ্ছি, এবং উদয় এখানে হচ্ছে রস্যাউ, দুটো মিল কি হয়ে যাচ্ছে, এটা সূর্যোদয় হয়ে যাচ্ছে। আমরা যখন সন্ধি নিয়মগুলো দেখব তখন এই নিয়মটি আমরা দেখতে পাবো। এরপরে আসো, ওকার না বসালে অর্থ সংক্রান্ত সমস্যা বা ভ্রান্তি দেখা দিতে পারে মনে হলে ওকার হবে। যেমন হচ্ছে আমরা ক্রিয়াপদের ক্ষেত্র দেখতে পেয়েছি সেটা, বা অন্য কোনো শব্দের ক্ষেত্র যেখানে হচ্ছে আমাদের অর্থ নিয়ে সমস্যা হতে পারে কিংবা বাক্য ভুল হতে পারে, শুধু ওই ক্ষেত্রে আমরা ওকারটা ব্যবহার করব, সেটা ক্রিয়াপদ হোক বা অন্য কোনো শব্দের ক্ষেত্রেও। যেমন এখানে হচ্ছে মত ও মতো, তো দুটার মধ্যে কিন্তু অর্থে কিন্তু অনেক পার্থক্য আছে। মত হচ্ছে কি আমরা অভিমত বা মতামত, আর মত হচ্ছে কি অনুরূপ, তার মানে কি দুটার মধ্যে অর্থের অনেক ফারাক আছে। ঠিক কাল ও কালো, কাল বলতে আমরা ক্রিয়ার কালকে বোঝাই বা আমরা সময়টাকে বুঝি, কালো বলতে আমরা কি রং বিশেষ বা বর্ণ বিশেষকে বুঝি। এরপরে দেখো, অব্যয় সংখ্যাবাচক শব্দে বিশেষ্য ও বিশেষণের মাঝে এবং কিছু শব্দের আদিতে যদি ও উচ্চারিত হয় তবে ওই ক্ষেত্রে আমরা কি করব, ওকার বসাবো। এক্ষেত্রে কিছু কিছু অব্যয় সংখ্যাবাচক শব্দ আছে, বা বিশেষ্য ও বিশেষণের মাঝেও কিছু শব্দের আদিতে যদি ও উচ্চারিত হয় তাহলে আমরা ওকারটা বসাবো। যেমন 16, 18, এখন হচ্ছে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে সবগুলোতে ওকার, যেমন 17, 15, সবগুলো শেষে কিন্তু আমরা ওকার পাই।
তারপর হচ্ছে সন্ধির নিয়ম অনুসারে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে দীর্ঘ উকার থাকলে উভয়ে মিলে ওকার হয়। আগেও আমরা একটা নিয়ম পেয়েছি যেটা হচ্ছে সন্ধির ক্ষেত্রে, এখনও আরেকটা নিয়ম পাচ্ছি, সেটাও কি হচ্ছে সন্ধির ক্ষেত্রে। সন্ধির ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্বরেয়কার কিংবা আকারের পরে। আগের নিয়মটা আমরা কি পেয়েছি, স্বরেয়কার কিংবা আকারের সাথে রস্যাউ, এবার হচ্ছে দীর্ঘা উ। হ্যাঁ, একটা রস্যাউকার পাচ্ছি, আর একটা হচ্ছে দীর্ঘাউ থাকলে উভয় মিলে ওকার হয়। তার মানে রস্যাউকার থাকলে ওকার হয়, দীর্ঘাউকার থাকলে ওকার হয়। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে কোন শব্দে রস্যাউকার হচ্ছে, কোন শব্দে দীর্ঘাউকার হচ্ছে। আর দীর্ঘাউকার হয় এরকম শব্দ খুবই হাতে গোনা, আমরা পড়লে বা তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে, বা আমাদের জানাও আছে শব্দগুলো যে কোনগুলোতে দীর্ঘাউ বসে। এখানে এবার উদাহরণগুলো খেয়াল করো, যেমন হচ্ছে চল যোগ উর্মি, চলর্মি, উর্মি। উর্মি শব্দে আমরা সবসময় দেখি এটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়, যেটা হচ্ছে ঢেউ। সেটা হচ্ছে কি চল, চল যোগ উর্মি, চলর্মি। তো এখানে আমরা কি পাচ্ছি, চল আর উর্মি দুটাই সংযুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে, চলর্মি। গঙ্গা, এবার হচ্ছে আমরা গঙ্গা যেটা হচ্ছে আকারের, গঙ্গা, গঙ্গা শব্দের পরে আমরা আ পাচ্ছি, এবং হচ্ছে উর্মি, গঙ্গা যোগ উর্মি, সেটা হচ্ছে গঙ্গর্মি। দুটোর মধ্যে আমরা কি পাচ্ছি, দীর্ঘ ইকার। দুটোই হচ্ছে উর্মি দিয়ে গঠিত সন্ধি সাহায্যে শব্দ, যার কারণে হচ্ছে এখানে আমরা ওকার হয়ে যাচ্ছে। তোমাদেরকে আবারও বলছি যে আমি নিয়ম অনেকগুলো দেখিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমরা পরীক্ষায় কিন্তু অত নিয়ম তোমাদের লিখতে হবে, তোমাদেরকে 5টা নিয়ম আসবে উদাহরণসহ, তোমরা 5টা নিয়মই লিখবে। কিন্তু জানার জন্য তোমাদেরকে বা বোঝার জন্য এই নিয়মগুলো বারবার আমি বেশি করে নিয়মগুলো দেখিয়েছি। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে গিয়ে তোমরা একই নিয়ম অনেকবারই দেখতে পাবে, যেটা হচ্ছে যেমন হচ্ছে তোমার হ্রস্ব ইকারের যে নিয়মগুলো, দীর্ঘ ইকারের নিয়মগুলো, সেটা কিন্তু তোমরা তৎসম এবং অতৎসম বা আরও যখন পরবর্তী ক্লাসে আরও নিয়ম নিয়ে আলোচনা করব, দেখবে যে একই নিয়ম অনেক জায়গায় আছে। যখন তোমাদেরকে উল্লেখ করবে প্রশ্নে যে হ্রস্ব ইকারের 5টি নিয়ম উদাহরণসহ লিখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 5টা নিয়মে কিন্তু হ্রস্ব ইকারে লিখতে হবে। কিন্তু যখন বলা হবে যে তৎসম শব্দের কিংবা অতৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণসহ লিখো, সেক্ষেত্রে তোমরা যে কোনো 5টা নিয়ম লিখবে, কিন্তু অবশ্যই নিয়মগুলো হতে হবে শুদ্ধ। তো বাংলা বানানের আজকের যে 3য় ক্লাসের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই বাসায় নিয়মগুলো দেখবে। তোমরা যদি এখন ক্লাসের সাথে যদি নিয়মগুলো পড়ে ফেলো, তাহলে হচ্ছে তোমাদের জন্য নিয়মগুলো সহজও হবে, মনে রাখাটাও আরও সহজ হবে। কিন্তু তোমরা যদি পড়ার জন্য ফেলে রাখো, তাহলে একসাথে অনেক নিয়ম জমে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, বা তখন মনে রাখাটাও কষ্টকর হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।